অধ্যায় ৩ লিসনার। সমুদ্রের বুকে প্রচণ্ড ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলছিল একটি পুরনো ৩ মাস্তুলের পালতোলা জাহাজ। জাহাজটা খুব একটা দ্রুত গতির ছিল না, আকারেও বড় নয়। আকাশ আর সমুদ্রের চেহারা দেখলে মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ দিন এসে গেছে। তার মাঝে জাহাজটাকে মনে হচ্ছিল গাছ থেকে ছিঁড়ে পড়া একটা শুকনো পাতা। কিন্তু ঘূর্ণিঝড় যতই তাণ্ডব চালাক, ঢেউ যতই ভয়ঙ্কর হয়ে উঠুক, জাহাজটা শান্তভাবে এগিয়ে চলছিল। একটুও কাত হচ্ছিল না। আলজের উইলসন ফাঁকা ডেকের উপর দাঁড়িয়ে পাহাড়ের মতো বিশাল ঢেউগুলোর দিকে তাকিয়েছিল। মনের ভেতরে কি ভাবছিল বোঝার উপায় নেই। আবার সোমবার আসছে, সে মনে মনে ওকরল। এটা আর্থ মাদারের দিন, ভাটা আর জোয়ারের একটা চক্রের শুরু। কিন্তু আলজেরের কাছে এই দিনটার মানে আলাদা। এই দিনটা সেই রহস্যময় সত্তার যে চিরকাল ধূসর সাদা কুয়াশায় মোড়া। অন্তত পাগল হয়ে যায়নি এখনও। চারদিক থেকে চোখ সরিয়ে নিল সে, নিজেকে নিজে একটু বিদ্রুপ করে হাসল। ঠিক সেই মুহূর্তে তার হাতের কয়েকজন নাবিকের একজন সামনে ঝুঁকে শ্রদ্ধাভরে জিজ্ঞেস করল, মহাশয়, এবার আমরা কোন দিকে যাচ্ছি? আলজের চারপাশে একবার চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, অরোরা অর্ডারের লিসনারকে খুঁজে বের করতে হবে। ঝড় থেমে গেল, কুয়াশা ছড়িয়ে পড়ল। কামান বসানো একটা অদ্ভুত পালতোলা জাহাজে ৮-৯ বছরের একটা ছেলে ভয়ে চারদিকের জলদস্যুদের দিকে তাকাচ্ছিল। তার চুলগুলো নরম হলুদ রঙের। জলদস্যুরা এলোমেলো, কেউ বিয়ারের পিপা নিয়ে মেতে আছে, কেউ দড়ি ধরে দুলছে, কেউ একে অপরকে খোঁচা মারছে, কেউ কেউ আবার মুষ্টিযুদ্ধও করছে। ছেলেটা ঘুরে তাকাল ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকা কালো পোশাকের একজন মানুষের দিকে। গলা নামিয়ে বলল, বাবা, আমরা কোথায় যাচ্ছি? ৫ দিন আগে প্রথমবার দেখেছিল তার বাবাকে, যে নিজেকে একজন অভিযাত্রী বলে পরিচয় দেয়। মায়ের রেখে যাওয়া তেল রঙের ছবিটা না থাকলে সে হয়তো কখনোই বিশ্বাস করত না যে এই লোকটাই তার বাবা। আর এতিমখানার দরজা তার জন্য খুলে না গেলে সে কখনো নিজের শহর ছেড়ে এই প্রায় অচেনা একমাত্র আত্মীয়ের সাথে আসত না। ছায়ার মানুষটা মাথা নামিয়ে ছেলের দিকে তাকাল, মুখে স্নেহের ভাব। বলল, জ্যাক, তোমাকে একটা পবিত্র জায়গায় নিয়ে যাচ্ছি। সেই পবিত্র আবাসে যেখানে একসময় দ্য ক্রিয়েটর বাস করতেন। সেটা কি ঈশ্বরের রাজ্য? আমরা সাধারণ মানুষেরা তো কেবল তাঁর অনুগ্রহ পেলেই সেখানে যেতে পারি। জ্যাক তার মায়ের কাছে ভালোভাবেই শিক্ষা পেয়েছিল, এটুকু সে জানত। ব্যাপারটায় সে একই সাথে অবাক আর ভয় পেল। ছায়ায় দাঁড়িয়ে থাকা মানুষটার চোয়ালের গড়ন এমন যেন সেরা ভাস্কর হাত দিয়ে খোদাই করে বানিয়েছে। একবার দেখলে ভোলার উপায় নেই। সে কানের কাছে হাত নিয়ে গেল, যেন কিছু শুনছে। তারপর ঘুমের মধ্যে কথা বলার মতো গলায় বলল, জ্যাক, সাধারণ মানুষ ধারণাটাই ভুল। দ্য ক্রিয়েটর এই পৃথিবী বানিয়েছেন, আর তিনি সর্বত্র আছেন। প্রতিটি জীবন্ত সত্তার মধ্যে তিনি আছেন। তাই প্রতিটি সত্তার মধ্যেই ঐশ্বরিক শক্তি আছে। সেই শক্তি একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছালে যে কেউ দেবদূত হতে পারে। এখনকার ৭ জন মিথ্যা দেবতা আসলে শুধু শক্তিশালী দেবদূত। দেখো, আমি এখন দ্য ক্রিয়েটরের বাণী শুনতে পাচ্ছি। কি অসাধারণ এই উদ্ঘাটন! জীবন শুধু আত্মার একটা যাত্রা। আত্মা যখন যথেষ্ট শক্তিশালী আর দৃঢ় হয়, তখন আমরা নিজেদের ঐশ্বরিক সত্তাকে খুঁজে পাই, আরও বেশি ঐশ্বরিক শক্তির সাথে মিলে যাই। এত জটিল কথা জ্যাকের মাথায় ঢুকল না। সে মাথা নাড়ল, তারপর আগে থেকে জিজ্ঞেস করতে না পারা আর একটা প্রশ্ন করল। বাবা, মা বলেছিল দ্য ক্রিয়েটর এই পৃথিবী বানানোর পর সবকিছুতে ভেঙে গেছেন, আসলে তার অস্তিত্ব নেই। তাহলে তার পবিত্র আবাস আছে কিভাবে? ৭-৮ বছরের ছেলে হলেও যুক্তিটা শক্ত। খোদাই করা চেহারার লোকটা একটু থমকে গেল, মাথা ঘুরিয়ে নিল, যেন আরও কিছু ফিসফিসানি শুনছে। হঠাৎ সে ধপ করে হাঁটু গেড়ে ডেকের উপর বসে পড়ল। খোলা চামড়া ভেদ করে কালো কালো ধারালো টুকরো বের হয়ে আসতে লাগল। ২ হাতে মাথা চেপে ধরে মুখ বিকৃত করে সে তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। ওরা মিথ্যা বলছে। দুপুরের খাবার খেয়ে ওল্ড নীলকে দিয়ে প্রতিশ্রুতি আদায় করল ক্লাইন মোরেত্তি, পরের বার ভূগর্ভস্থ বাজারে গেলে তাকেও নিয়ে যাবে। তারপর সে আস্তে আস্তে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে ফিরে এল। ডান স্মিথ তাকে থামানোর আগেই 2টো কাজের একটা করবে বলে ঠিক করেছিল সে। হয় স্টাফ অফিসে বসে কাগজপত্র পড়বে আর নিজের ক্ষমতার চর্চা করবে, নয়তো ডিভিনেশন ক্লাবে গিয়ে সিয়ার হিসেবে কাজ করবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই দেখল ডান স্মিথ ভেতরে ঢুকছে। গায়ে সেই চিরচেনা কালো ট্রেঞ্চ কোট, মাথায় অর্ধেক কাটা টপ হ্যাট। ক্যাপ্টেন, নতুন কিছু জানা গেছে? অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটার কথা মাথায় রেখে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল ক্লাইন। ডানের ধূসর চোখে ক্লান্তির কোনো চিহ্ন নেই। সে বলল, সব তথ্য মিলে নিশ্চিত হওয়া গেছে। অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক এখন রেবিবারের হাতে। কিন্তু সে একেবারে উধাও হয়ে গেছে। ব্যাপারটা টেলিগ্রামে সব নাইট হক্স দলকে জানিয়ে দিয়েছি। বিভিন্ন জেটি আর ট্রেন স্টেশনে নজর রাখতে বলেছি। প্রথম ব্যাচের ছবি গতকাল বিকেলে পাঠানো হয়েছে, বড় বড় খবরের কাগজে ছাপা হবে। ফোন থাকলে কত ভালো হতো, ফ্যাক্স মেশিন থাকলে, সার্ভেলেন্স ক্যামেরা থাকলে, বিগ ডেটা থাকলে। কি আফসোস,
এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি, পেছনের যুক্তিটাও বুঝি, কিন্তু এখানে এগুলো নেই। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল ক্লাইন। যাই হোক, বলতে পারি যে নোটবুকটার হদিশ পেয়েছি আমরা, আর এটা সম্পূর্ণ তোমার কারণে। অবশ্য আরেক দফা যাচাই করতে হবে। ব্যাকল্যান্ড ডায়োসিসকে টেলিগ্রাম করেছি, সিল্ড আর্টিফ্যাক্ট 2049 এখানে পাঠাতে বলেছি। এটা একসময় অ্যান্টিগোনাস পরিবারের একটা বিপজ্জনক জিনিস ছিল। রে বিবার সত্যিই সেই পরিবারের বংশধর কিনা এটা দিয়ে বোঝা যাবে। গ্রেড 2 সিল্ড আর্টিফ্যাক্ট বিপজ্জনক, সাবধানে ব্যবহার করা যায়। ক্লাইন ভেতরে ভেতরে সিল্ড আর্টিফ্যাক্ট সম্পর্কে জিজ্ঞেস করতে চাইছিল, এর বিশেষ ক্ষমতা কি, বিপদটা কোথায়, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল সে যথেষ্ট উঁচুমাপের নয়, এসব জানার অধিকার তার নেই। জিজ্ঞেস করার ইচ্ছা মাথা থেকে ঝেড়ে ফেলল। দেবী আমাদের রক্ষা করুন। বুকের উপর 4টা জায়গায় হাত ছুঁয়ে পূর্ণ চাঁদের চিহ্ন আঁকল ক্লাইন। ডান অফিসের দরজা ঠেলে খুলতে খুলতে মাথা একটু নাড়িয়ে বলল, দেবী সবসময় আমাদের রক্ষা করছেন। ক্লাইন, তুমি যদি সিয়ার না বেছে নিতে, তাহলে এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর তুমি সরাসরি পূর্ণ সদস্য হয়ে যেতে, স্লিপলেস বেছে নিতে পারতে। কিন্তু আফসোস, সত্যি বলতে তোমার পছন্দ নিয়ে এখনও মাথা ঘোরে আমার। কর্পস কালেক্টর বেশ অস্বস্তিকর, সেটা ঠিক আছে, কিন্তু ডালিকে তো দেখেছ তুমি। জানো যে স্পিরিট মিডিয়ামদের মধ্যেও শক্তির তফাৎ হয়। আর মিস্ট্রি প্রায়ারও খারাপ ছিল না। সেখানে অন্তত ওল্ড নীল আছেন, তিনি নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমিয়ে রাখতেন। এই প্রশ্নের উত্তর ক্লাইন শুরু থেকেই তৈরি করে রেখেছিল, শুধু কখনো সুযোগ হয়নি দেওয়ার। ডান কখনো সরাসরি জিজ্ঞেসই করেনি। এবার মনের ভাবনা গুছিয়ে সে বলল, আমার চিন্তাটা ছিল এরকম, সিয়ার আর মিস্ট্রি প্রায়ার দুটোই সাপোর্ট ভূমিকার বিয়ন্ডার। সরাসরি শত্রুর মুখোমুখি হতে হয় না, সেটা অনেক কম বিপজ্জনক। আর তুমি আর ওল্ড নীল দুজনেই বলেছিলে, রহস্য আর বিয়ন্ডারদের দুনিয়ায় কৌতূহল আর পরীক্ষা নিরীক্ষা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। মিস্ট্রি প্রায়ার মানেই রহস্য নিয়ে ঘাঁটাঘাঁটি, এটা ভাবলেই একটু চিন্তা হয়। তাই জানোই তো, কিছুদিন আগেও আমি একটা সাধারণ গ্র্যাজুয়েট ছিলাম। সাহস কম, সেটাই আসল কারণ। বলতে হবে, এটা বেশ যুক্তিসঙ্গত উত্তর, আমার প্রত্যাশার বাইরে। ডান কপাল টিপতে টিপতে একটু হাসল, তারপর আধা ঘুরে ধূসর চোখে ক্লাইনকে মেপে নিল। আপাতত বাইরে যেতে থাকো, শুধু ওয়েলচের বাড়ি থেকে আয়ন ক্রস স্ট্রিটের পথে আটকে থেকো না। হয়তো কোথাও নোটবুকটার গন্ধ পাবে, রে বিবারের অবস্থান নিশ্চিত করতে পারবে। ঠিক আছে। ক্লাইন বুঝল, দ্বিধায় ভোগার দরকার আর নেই। ডানকে বিদায় বলে ঘুরে দাঁড়াল। মনে মনে গুনতে লাগল, 3, 2, এই থামো। ডান ডেকে উঠল। ক্লাইন মাথা ঘুরিয়ে হাসল। ক্যাপ্টেন, আর কিছু? ডান একটু কেসে বলল, আসলে সাপোর্ট বিয়ন্ডারদেরও মাঝে মাঝে যুদ্ধ করতে হয়। সিয়ার শুনতে যেমনই লাগুক, তারাও ঝামেলার বাইরে না। গুলি চালানোর অভ্যাস ধরে রাখো, শারীরিক শক্তিও বাড়াতে থাকো। সেটার জন্যই পরিশ্রম করছি। ক্লাইন বাইরের দিকে আঙুল দেখাল। তাহলে যাই। ঠিক আছে। একটু দাঁড়াও। ডান আবার ডাকল। ভাবতে ভাবতে বলল, হয়তো তোমার জন্য একজন যুদ্ধ প্রশিক্ষক ঠিক করা দরকার। তবে অবশ্যই সেটা তখনই হবে যখন তুমি পূর্ণ সদস্য হবে। ক্লাইন সংক্ষেপে সাড়া দিয়ে সাবধানে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, আর কিছু? না। ক্লাইনের অবিশ্বাসী চোখ দেখে ডান মাথা নাড়িয়ে হাসল। আবার জোর দিয়ে বলল, সত্যি, আর কিছু নেই। তখনই ক্লাইন পার্টিশনের ওপারে গেল। রোজেন আর ওরিয়ানাকে বিদায় বলে শুটিং ক্লাবে গেল অনুশীলন করতে। সব শেষ করে ডিভিনেশন ক্লাবে ঢুকে দেখল সুন্দরী অ্যাঞ্জেলিকা ব্যারেহাট আরামসে বসে ম্যাগাজিন পড়ছে। হোম, ক্লাইন মনে মনে পড়ল। হাতে ছড়ি নিয়ে এগিয়ে গেল, মুখে হাসি। শুভ বিকেল, ম্যাডাম অ্যাঞ্জেলিকা। শুভ বিকেল, মিস্টার মোরেত্তি। তাড়া নেই এমন ভঙ্গিতে অ্যাঞ্জেলিকা ম্যাগাজিন রেখে উঠে দাঁড়াল। তুমি গতকাল চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মিস্টার গ্ল্যাসিস এসেছিল। বড় একটা অসুখ থেকে সবে সুস্থ হয়েছে সে। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসল। সেটা তো উদযাপনের বিষয়। কথাটা শুনে অ্যাঞ্জেলিকা, যে আর চোখে ক্লাইনকে খেয়াল করছিল, গলা নামিয়ে কৌতূহলে জিজ্ঞেস করল, মিস্টার গ্ল্যাসিস বলল যে তুমি নাকি একজন অনেক 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 জাদুকরী ডাক্তার। সেটা কি সত্যি? ক্লাইন সামনের মহিলার দিকে তাকাল। মনে হলো কান ঠিকমতো কাজ করছে না। ও আমাকে ডাক্তার ভাবল কেন? এটা আমি নিজেও জানি না।